আপনার মানে সিম্বল গুলো খেয়াল যদি ছোট সিম্বল আছে দরকার সেক্ষেত্রে আপনি এখানে ডাউন যেমন এখানে আপনি যেতে পারেন একই জায়গায় দুইটা ডিলিটটা হচ্ছে নরমালি কাজ করে আর ইনসার্টটা হচ্ছে ফাংশনে তখন ক্লিক করে এটা দেখতে হবে যে নাম লক অন হবে কি অফ হবে এটাও এখানে দিয়ে হবে দেখুন ফাংশনটা ছোট হয়ে যাবে কারণ এগুলি তো নরমালি হচ্ছে যে F1 F2 তো যদি নিজেরটা দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে করে দিন আর আমরা চাইলে কিছু ওভাররাইড করতে পারি যেগুলো ইমপ্লিমেন্টেড না সেক্ষেত্রে অল্ট ইনসার্ট একটা বাটন আছে এখানে দিলে যে যেমন কনস্ট্রাক্টর আমরা বানাতে পারি গেটার সেটার মেথড বানাতে পারি সব একসাথে বানাতে পারি গেটার সেটার মেথড দেখেন এগুলি কয়েকটা এক্সাম্পল দেখাই সাপোজ এখানে আমরা একটা জাভা ক্লাস নিচ্ছি জাভা ক্লাস নাম দিলাম ব্ল্যাঙ্ক ক্লাস এখন এখানে আমি কিছু ভ্যারিয়েবল রাখতেছি আইডি রো আচ্ছা এটা দেখি ঠাকুর নেম ফোন ইত্যাদি ইত্যাদি এখন এগুলোর জন্য আপনার গেটার সেটার দরকার কোনো কারণে ধরেন একটা পাবলিক মেথড থাকবে ইন্টিজার গেট আইডি বললে এখান থেকে রিটার্ন আইডি এটার কাজটা কি হলো আমি যদি বাইরে থেকে গেট আইডি কে কল করি এই আইডির ভ্যালুটা আমাকে রিটার্ন করে দিচ্ছে এরকম ভাবে আপনার ধরেন 10-12টা ভ্যারিয়েবল আছে সবগুলোর জন্য গেটার মেথড আপনার দরকার ঠিক আছে তো এটার পরিবর্তে আমি এই কাজটা করব না আমি এখন দেখেন কিভাবে করি অল্ট ইনসার্ট গেটার এখন আমি সিলেক্ট করলাম কোনটার জন্য আমার গেটার মেথড দরকার এন্টার দিলাম দেখেন রেডি হ্যাঁ মানে এগুলো বিল্ট ইন না আমি যেই ভ্যারিয়েবল বানাচ্ছি ওই ভ্যারিয়েবলের নামে অটোমেটিক্যালি নামগুলো তৈরি হচ্ছে এই যে দেখেন রোল আমি যদি কোনো একটা ভুল নামও দিই হ্যাঁ ভুল নামও যদি দিই দেখেন ইনসার্ট গেটার এই যে একটা আনইমপ্লিমেন্টেড আছে দেখা দিয়েছে এবং এটার নামটা দেখেন ওইভাবেই তৈরি করছে ঠিক আছে একইভাবে সেটার মেথড যদি দরকার হয় যে আমি ভ্যালু সেভ করতে চাচ্ছি তো সেটার মেথডগুলোর স্ট্রাকচার হয় এরকম পাবলিক ভয়েড সেট করার সময় কিছু দরকার হয় না ধরুন সেট আইডি যেহেতু সেট করব প্যারামিটারে আমি আইডিটা নিয়ে আসবো ইন্টিজার আইডি এখন প্যারামিটারে যেটা আছে এটার নামও আইডি আর ক্লাসে যেটা আছে এটার নামও আইডি তা আমি এখন এই আইডিতে এই আইডিটা অ্যাসাইন করতে চাই তাহলে কি লিখবো আইডি ইকুয়ালস আইডি এভাবে আইডি ডট দিস নাকি দিস ডট আইডি ঠিক আছে দিস ডট আইডি মানে হচ্ছে এই ক্লাসের আইডি আর এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল আইডি এভাবে সেটার মেথড গুলো হয় তো দেখেন আমি যদি সেটার মেথডটা তৈরি করতে যাই এগুলি সরাই দিই অল্ট ইনসার্ট সেটার আমি সিলেক্ট করলাম কোনটার জন্য দরকার এই সবগুলো দেখেন আমি যে স্ট্রাকচারে লিখছিলাম এগুলো অটো তৈরি হয়ে গেছে ঠিক আছে একসাথে যদি আমার সব দরকার হয় যে আমি গেটারও লাগবে সেটারও লাগবে এখানে গেটার এন্ড সেটার কাদের জন্য এই সবার জন্য গেটার মেথড সেটার মেথড প্রত্যেকটা সেট ইমেল গেট ইমেল সেট ইমেল এই যে গেট ফোন সেট ফোন প্রত্যেকটা জন্য তৈরি হয়ে গেছে আমরা যেমন জাভাতে সেট মেথড ইউজ করে টাকাটা সেট করে দিলাম আবার গেট মেথড ইউজ করে যেটা তুলে রিটার্ন করলাম আবার দেখা যায় যে আরেকটা মেথড ইউজ করে ওই যে সেট গেট মেথডটাকে দিয়ে ওটা ওভাররাইড করে আমি মেসেজটা দিয়ে দিলাম ঠিক আছে যে আমার এই জিনিসটা এটা কি এখানে কি আমার হ্যাঁ সেক্ষেত্রে আপনি বানাতে হবে যত ইচ্ছা ওভারলোড করতে পারেন ওভারলোড ওগুলা হ্যাঁ মেথড ওভারলোডিং ঠিক আছে তো এখানে সাপোজ আপনি ইয়ে করতে চাচ্ছেন একটা এক্সাম্পল বলি একটা কনস্ট্রাক্টর বানাচ্ছেন সাপোজ কনস্ট্রাক্টর বানাচ্ছেন যার মধ্যে এই ডেটাগুলো সবকিছু ইনসার্ট হবে ঠিক আছে এখন আরেকটা আপনার দরকার যেটাতে আইডি সহ যাবে আইডিটাও নিচ্ছেন তাহলে দেখেন একই নামে কনস্ট্রাক্টর হবে মেথডটা দেখতে একই রকম লাগবে সেক্ষেত্রে সবগুলো যখন দিচ্ছি তখন দেখেন এখানে প্যারামিটার দেখে সে বুঝে যাবে আমি কোন কনস্ট্রাক্টরটাকে কল করছি আমি যদি প্রথমে একটা ইন্টিজার দেই
সে বুঝে যাবে যে এই কনস্ট্রাক্টরটা কল করতে হবে। যদি আমি প্রথমে দুইটা ইন্টিজার দেই তাহলে বুঝে যাবে এই কনস্ট্রাক্টরের যেটা পাঠাচ্ছি। জাস্ট প্যারামিটারে কি কি গেল এটা দেখে সে বোঝা যাচ্ছে। তো এটাও কিন্তু একটা কনস্ট্রাক্টর ওভারলোডিং, ঠিক আছে? মানে একই নামে দুটো মেথড লিখতেছে আপনি। কনস্ট্রাক্টর কি ওভারলোডিং হয়? আমি জাভাতে দেখলাম যে শুধু একটা অনেকগুলো কনস্ট্রাক্টর করতে পারে আপনার ইচ্ছা মতো। না, একটা ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর হয়। আমি দেখছিলাম কনস্ট্রাক্টর ডিফল্ট অবস্থায় একটা থাকে। হ্যাঁ, ডিফল্ট হয়। যদি আপনি কোনো কিছু ডিক্লেয়ার না করেন, ডিফল্ট অবস্থায় অবশ্যই একটা থাকে। আর যদি আপনি ডিক্লেয়ার করে দেন সেক্ষেত্রে আপনারটাকে ব্যবহার করছে। ডিফল্ট বলতে তখন কিছু থাকবে না। আপনি যদি কয়েক রকম কনস্ট্রাক্টর চান সেক্ষেত্রে আপনি ওভারলোড করেন কনস্ট্রাক্টর, তখন আপনি যেটাকে কল দিবেন ঠিক ওই কনস্ট্রাক্টরটা কল, কিন্তু একটা কনস্ট্রাক্টর তার লাগবে। এই যেমন এখন এখানে দুটা কনস্ট্রাক্টর আছে, তো তার এখন কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই। আপনি যদি নিচে থেকে কোনো কারণে নিউ ব্ল্যাঙ্ক, এখানে তো ডিক্লেয়ার করতে দিবে না, সাপোজ বিএল এন কে ক্লাস, অন্য কোনো জায়গা থেকে যদি আপনি এটা কল করেন সে এরর দিয়ে রাখবে অন্য যে কোনো জায়গা থেকে, কারণ এইরকম কোনো কনস্ট্রাক্টর এখানে নাই। এখানে দুইটা কনস্ট্রাক্টর আছে যার ভিতরে প্যারামিটার আছে। আমি যদি প্যারামিটার ছাড়া নিউ ব্ল্যাঙ্ক ক্লাস দেই সে এটাকে নেবে না, কারণ এখন তার ডিফল্ট কনস্ট্রাক্টর বলে কিছু নাই। এখন আমার এই দুইটা কনস্ট্রাক্টর যে কোনো একটা ইউজ করতে হবে। আর নরমাল ওভারলোডিং তো বোঝেন। আচ্ছা, যেমন সেট আইডি, আচ্ছা এখানে একটা আমি রাখতেছি ফ্লোট টাইপের ব্যালেন্স নাম দিয়ে প্রাইভেট। এগুলো প্রাইভেট রাখলে বুঝছেন তো যে ডিরেক্টলি বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। তো এখন মেথডের মাধ্যমে সেটার গেটারের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে হবে। তো গেট ব্যালেন্স, তো গেট ব্যালেন্সে তো নরমালি কোনো প্যারামিটার থাকে না, গেট গেট করতে গেলে কোনো প্যারামিটার লাগে না। এখন আমি একটা বানাচ্ছি যে এখান থেকে জাস্ট রিটার্ন করে দিচ্ছি দিস ব্যালেন্স। এখন সেম প্যারামিটার আমি আরেকটা বানাচ্ছি, সেম মেথড, কিন্তু এখানে প্যারামিটার আমি দিয়ে দিচ্ছি একটা বুলিয়ান, ধরেন চার্জ। মানে আপনি যখন ব্যালেন্স জানতে চাবেন তখন ধরেন আপনার কাছ থেকে কিছু টাকা কেটে নেওয়া হবে, আপনি যদি statement করতে চান, ঠিক আছে? তো এখন চার্জ হবে কি হবে না এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা এখানে তো আমি ব্যালেন্স রিটার্ন করতেছি, আমি ভয়েড দিয়ে রাখছি float, ঠিক আছে? এখন যদি আপনি এটা দেন তাহলে নরমালি প্রথমে আমি ব্যালেন্সটাকে কমাই দেব, দিস ডট ব্যালেন্স মাইনাস মাইনাস 1 কমে যাবে, অথবা মাইনাস ইকুয়াল 5 টাকা কমে যাবে, ঠিক আছে? মানে আপনি জানতে চাইলে 5 টাকা কেটে দিব আপনি যদি ব্যালেন্স যে কোনো সময় ব্যালেন্স জানতে চান, ঠিক আছে? এরপর আমি ব্যালেন্সটাকে রিটার্ন করে দিয়েছি। এখন দেখেন দুটোর নাম কিন্তু সেম, গেট ব্যালেন্স গেট ব্যালেন্স, একটার মধ্যে প্যারামিটার আছে আর একটার মধ্যে নাই। যেটা নাই সেটাকে যদি কল করেন তাহলে কোনো টাকা কাটবে না, ডিরেক্টলি আপনি ব্যালেন্স জানতে পারবেন। আর যদি আপনি এখানে কিছু পাস করেন বুলিয়ানের ভিতরে, মানে চার্জ চার্জ ট্রু ট্রু যদি পাস করেন তার মানে একটা কিছু ভ্যালু সে কেটে নেবে। আমি কি বলবো যে আমার কোন মেথডটা আমি ইউজ করতে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বানাচ্ছেন এটা ওরকম হবে। মানে আচ্ছা আপনার এই ডেটাবেসটার মধ্যে মানে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই, যেমন আপনার এই ডেটাবেসটাতে গেট করার ভ্যালুগুলো কোথায় আছে, ইনসার্ট ইউজার আপডেট ইউজার, গেট করলাম কোথায়, এই যে গেট ইউজার। এখানেই সাপোজ ইউজার একসময় আপনার 50,000 ইউজার হতে পারে, ঠিক আছে? যখন এত বেশি ইউজার আপনার ডেটাবেসের মধ্যে আছে আপনি কি সবগুলোকে তুলে আনতে পারবেন বা তুলে আনা উচিত হবে? একটা লিস্ট ভিউতে 50,000 লিস্ট দেখাই দিলে ইউজার কতক্ষণ স্ক্রল করে কয়টা কেটে? এখন ধরেন আপনি চাচ্ছেন যে সর্বশেষ 20টা কেটে, ঠিক আছে? এখন প্রোগ্রামে কাজ করার সময় কোনো এক সময় এমনও হতে পারে আপনার সব ইউজার দেখার দরকার আছে, তার মানে সব ইউজারের জন্য একটা আপনি রেখে দিলেন, আরেকটা আপনি বানাতে যাচ্ছেন যেটা কিনা লাস্ট 20টাকে দেয়, ঠিক আছে? আরেকটা আপনি বানাচ্ছেন যেখানে স্পেসিফিক একটা ইউজার আইডি বলে দিব, শুধু ওই আইডি ইনফরমেশনটা দিবে, কিন্তু সবগুলি নাম কেটে, ঠিক আছে? এখন দেখেন আমি বানাই,
মানে আমরা চাইলে প্রত্যেকটা ফাংশনকে আলাদাভাবে মানে ফুললি ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আমি এখানে একটু টেকনিক্যালি ইমপ্লিমেন্ট করবো। দেখেন পাবলিক যা আছে তাই। জাভা ইজি হুম অ্যান্ড্রয়েড থেকে আমাদের জাভা ইজি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে ক্রিটিক্যাল কি ঢুকতেছে? কিছুই তো নাই। জাভা আপনার কি মেথড নিয়ে এটা ইয়া নিয়ে ইউজ করতে অনেক মজা আচ্ছা, আমি যাচ্ছি এই গেট ইউজার, যেটা গেট ইউজারকে কল করলে সে সব ডেটা দিয়ে দিবে, ঠিক আছে, যেটার মধ্যে কোনো প্যারামিটার নাই। আরেকটা বানাচ্ছি আমি, যেখানে স্পেসিফিক একটা আইডি দিয়ে দিব, ইন্টিজার আইডি। এখানে বলে দিব যে এই আইডির ইনফরমেশনটা শুধু লাগবে, তার মানে ও সবগুলো দিবে না, শুধু ওই আইডির ইনফরমেশনটা দিবে। তাহলে দেখেন আমি এই ফুল ইনফরমেশনটা কিন্তু কপি করে এটার ভিতরে দিয়ে পেস্ট করতে পারি। জাস্ট এখানে আমি কই যেন আমার হোয়ার ক্লোজটা থাকে, এটাই সিলেকশনটা। এখানে আমি বলে দিলাম যে হোয়ার ইউজার আইডি প্লাস ইকুয়াল প্লাস আইডি, ঠিক আছে না? ডিফারেন্স বুঝছেন? একটা হচ্ছে সব ইউজার দিয়ে দিবে, আরেকটা হচ্ছে জাস্ট ওই ওই স্পেসিফিক ইউজারটার সব ইনফরমেশন দেবে। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমি দেখেন এই ঝামেলা, এত বড় ঝামেলা করবো না, আমি একটু টেকনিক্যালি কাজটা করি। সেম কাজ ঘটবে, কিন্তু আমি কাজটা একটু টেকনিক্যালি করতেছি। এখানে আমি একটাকে কল দিচ্ছি ইউজার আইডি, যেখানে সবকিছু পাস হচ্ছে। আচ্ছা, আরো একটু ক্রিটিক্যাল করে নি, তারপর আমি এটা সলিউশনটা দিচ্ছি। আরেকটা আমি রাখতেছি যেটাতে একটা লিমিট বলে দিব, যে সর্বশেষ 20টা লাগবে, আমি যেটা বলছিলাম, ঠিক আছে। তো এখানে ইন্টিজার আইডি এবং স্ট্রিং লিমিট এটা নিচ্ছি। আমাকে এটা ভেরিয়েবল না হ্যাঁ, স্ট্রিংটা একটা ভ্যারিয়েবল। তাহলে আমাকে লিমিট আগে ডিফাইন হ্যাঁ না না, এটা তো প্যারামিটারে পাস হচ্ছে, প্যারামিটারে যেটা পাস হচ্ছে ডিক্লেয়ার কেন? মানে শুধুমাত্র ইউজারের ইনফরমেশন তুলে নেওয়ার জন্য আমি কয়েকটা বানাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখেন যদি লিমিটে কিছু আসে, তার মানে স্পেসিফিক ওই লিমিটের ইনফরমেশন গুলো আমার লাগবে। তাহলে আমি লাস্ট প্যারামিটার যেটা ছিল আমার লিমিটের, এটাও না, তারপরে এখানে আমি লিমিট পাস করে দিলাম, ঠিক আছে। এই লিমিটের মানে বুঝছেন যে এখানে আমি যত বলে দেবো, ধরেন আমি বলে দিলাম যে 5 থেকে 10টা, তো যেটা দরকার এটা এখানে অটোমেটিক বসে যাবে। আর যদি আমি এখানে নাল পাস করি, তার মানে হচ্ছে এই প্যারামিটারও নাল আছে, তার মানে সব চলে আসবে, লিমিট থাকবে না, ঠিক আছে। তাহলে আমি জাস্ট মেইন মেথডটাকে একটা তৈরি করতেছি আর কি। এবার আইডিতে দুটা কাজ করব। ইফ আইডি ইকুয়াল -1, ঠিক আছে। যদি -1 হয়, তার মানে আমি স্পেসিফিক কোনো আইডির ইনফরমেশন চাচ্ছি না, সব চাচ্ছি। এলস এলসে আমি এখানে বসিয়ে দিলাম, এটা হচ্ছে সিলেকশনটা। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম ওয়্যার ইউজার আইডি প্লাস ইকুয়াল প্লাস আইডি, ঠিক আছে, জাস্ট ওই আইডিটা। তাহলে খেয়াল করেন যে আমি এই মেথডটা লিখলাম, এই মেথডের মধ্যে দুইটা প্যারামিটার আসতেছে, ঠিক আছে। এবং যদি প্যারামিটারে আইডির ভ্যালু -1 হয়, তার মানে আমি সব ইনফরমেশন চাচ্ছি, ঠিক আছে। আর যদি কোনো একটা স্পেসিফিক আইডি হয়, তার মানে আমি ওই আইডির ইনফরমেশনটা চাচ্ছি, ঠিক আছে। যদি আইডি থাকে তাহলে এটাতে কল করবে, আর যদি -1 হয় তাহলে সবগুলো। লিমিট যদি কিছু দেই তাহলে লিমিট আসতেছে, না হলে আসতেছে না। এখন কার্সরটাকে গ্লোবালি মানে বাইরে ডিক্লেয়ার করি, এটা দুবার ডিক্লেয়ার হচ্ছে। সো c ইকুয়ালস টু নাও, এখানে ডিক্লারেশনটা বাদ দিয়ে দিলাম, এখানে ডিক্লারেশনটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে ইন্ট আইডি কি বলে, আইডি অলরেডি ডিক্লেয়ার্ড। ও আচ্ছা, এখানে তো আবার আইডি ডিক্লেয়ার হয়েছে। আচ্ছা, এখানে ইউ আইডি দেই, মানে ইউজার আইডি, ঠিক আছে। তাহলে এই মেথডটা ক্লিয়ার কিনা বলেন? এই মেথডে আমি আগে ছিল একদম কোনো প্যারামিটার ছাড়া, এখন আমি একটা প্যারামিটার দিলাম, যে একটাতে ইউজার আইডিটা আসবে আর একটাতে লিমিটটা আসবে। এখন আমি চাচ্ছি মানে এটা ডিক্লেয়ারটা বাইরে রাখলাম আমি, কারণ এখানে ডিক্লেয়ার একবার করতেছি, এখানে আবার ডিক্লেয়ার করতেছি। নাল হচ্ছে কিছু একটা অ্যাসাইন করতে হয়, না দিলে সমস্যা নেই, তো না দিলেও তো নাল থাকবে। হ্যাঁ ঠিক আছে, দিলাম, কোনো সমস্যা নেই, জাস্ট একটা অ্যাসাইন করার জন্য, ঠিক আছে। তো এই মেথডটা আগে ছিল
মানে কোনো প্যারামিটার ছাড়া এখন আমি দুটো প্যারামিটার অ্যাড করে দিলাম, তাহলে আমি প্যারামিটার ছাড়া একটা রাখবো যে সবগুলো দিবে। আচ্ছা এবার দেখেন আমি এটাকে বানাই এবার। এখন গেট ইউজার আমি চাচ্ছি যে লিমিট আমার যখন দরকার নেই, যেমন ধরেন আমি যদি স্পেসিফিক কোনো একটা আইডির ইনফরমেশনটা চাই, সেক্ষেত্রে তো আমার লিমিট নাই, জাস্ট একটা রো আসবে সবসময়, তখন তো আমার লিমিট বলার দরকার নেই। তাহলে আমি তখন এই মেথডটাকে ইউজ করতেছি। দেখেন যখন আমি এটাকে কল করতেছি তার মানে আমি শুধুমাত্র একটা রো আমি রিটার্ন নিব, সেক্ষেত্রে আমার অ্যারে লিস্টেরও দরকার নেই, জাস্ট একটা আইডি আছে, তার মানে আমি স্পেসিফিক ওই আইডির ইনফরমেশনটা চাচ্ছি। এবার আমি গেট ইউজারকে কল করতেছি। আমি যদি আইডিতে কিছু একটা পাস করি এবং লিমিটে নাল বসাই দিই, তাহলে সে কি রিটার্ন করবে বলেন তো? গেট ইউজার আইডি দিচ্ছি এবং নাল বসাই দিচ্ছি, তাহলে সে কিন্তু মূলত এই মেথডটাকে কল করলো এবং এই মেথডে আমি আইডির জায়গায় আইডি পাস করলাম এবং স্ট্রিং এ নাল বসাই দিছি, লিমিটে নাল বসাই দিছি। তার মানে ওই আইডির যে রোটা, শুধু ওই রোটা রিটার্ন আসতেছে এখানে। এখন এই রিটার্নটাকে আমি একটা ওই অ্যারে লিস্টে রাখি, এখানে যে অ্যারে লিস্ট আছে। আচ্ছা এখানেও একটা শর্টকাট টেকনিক বলে, যেমন কি টাইপ রিটার্ন করে এটা তো আমি জানি না, তাই না? আমি ইন্টিজার রেট মানে ডিক্লেয়ার করলাম, সে একটা এরর দিবে, অল্ট এন্টার এন্টার, অটো টাইপটা দেখেন ঠিক হয়ে গেছে। মানে যা ইচ্ছা তা একটা ডেটা টাইপ দিলাম, দিয়ে এন্টার দিলাম, এটা জাস্ট ওর সাথে একটু বাহাদুরি করলাম আর কিছুই না। এখন সে একটা অ্যারে লিস্ট রিটার্ন করতেছে, কিন্তু গেট ইউজার যখন আমি আইডি দিব তখন আমার একটা ডেটা রিটার্ন হবে, যার কারণে আমার অ্যারে লিস্ট দরকার নেই। এজন্য আমি এই অ্যারে লিস্ট থেকে শুধুমাত্র ওই 0তম পজিশনে ডেটাটা পাঠিয়ে দেব। রিটার্ন রেট ডট গেট 0, বুঝছেন কিনা দেখেন। এই গেট ইউজার কিন্তু এই মেথডটা, যেখানে আইডি এবং লিমিট আছে, দুইটা প্যারামিটার এখানে আছে, ঠিক আছে? তো এই ইয়েটা রিটার্ন করতেছে কি একটা অ্যারে লিস্ট, যার প্রতি ঘরে একটা করে ইউজার হোল্ডার আছে। কিন্তু এই মেথডের কি রিটার্ন হওয়া উচিত? গেট ইউজার আমি বলে দিয়েছি যে 5 নাম্বার ইউজারের ইনফরমেশন দাও, তার মানে অবশ্যই একটা ইউজার যাবে, এখানে দুইটা ইউজার যাওয়ার সুযোগ নেই। তো সেক্ষেত্রে আমার তো পুরো অ্যারে লিস্টে করে ডেটা নেওয়ার দরকার নেই, একটা হোল্ডারকে নিতে হয়। তো এই জন্য আমি বললাম কি, ও এই একজনের ডেটাই কিন্তু অ্যারে লিস্টে করে আমার কাছে রিটার্ন করলো, আমি তার থেকে 0তম ইন্ডেক্সে যেটা আছে, তার মানে ওর ইন্ডেক্স একটাই আছে, আমি 0তম ইন্ডেক্সটাকে শুধু পাস করে দিলাম ইউজার হোল্ডার মানে। তাহলে দেখেন খুব ছোট 3 লাইন একটা কোড লিখলাম, কিন্তু আমার ফিচারটা ব্যবহার করতে পারতেছি বাইরে খুব দারুণ ভাবে। যে আমি যদি আইডি এবং লিমিট দুইটাই দরকার হয়, সেক্ষেত্রে আমি এটাকে কল করতেছি, আর না হয় আমি শুধুমাত্র এটাকে কল করতেছি, শুধু আইডি দিয়ে দিচ্ছি তাকে। তার মানে গেটার সেট ইউজ করে যত বড় ডাটা বেসে থাকুন যত এখানে করতে পারেন বের করে নিয়ে আসতেছি। আরো একটা আমি বানাচ্ছি যেখানে আমি আইডি বলবো না, কিছু আইডি নাই, আমি লিমিট দিব। মানে সেক্ষেত্রে আমি সব চাচ্ছি, কিন্তু আমি একটা লিমিট একটা লিমিট থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে যাবে কি, তাহলে নাল হবে না, এখানে হবে -1। দেখেন আমি এই যে এখানে হ্যান্ডেল করছি -1 দিয়ে, আপনি যদি অন্যভাবে হ্যান্ডেল করেন তাহলে ফাইন, ঠিক আছে? তো আমি এখানে -1 পাঠাবো আর এখানে আমি লিমিটটা পাঠাবো, ঠিক আছে? সেক্ষেত্রে অবশ্যই অ্যারে লিস্ট পাস হইতে হবে, কারণ একটা লিমিট মানে হচ্ছে বেশ কয়েকটা রো। তো এই জন্য আমি এই রোটাকে দিয়ে দিলাম এবং এখান থেকে আমি পুরো রেটটাকে রিটার্ন করে দেবো, 0তম ইন্ডেক্স না। তাই দেখেন শুধুমাত্র ইউজারের ইনফরমেশন নেওয়ার জন্য আমি এইটুকু করলাম। আচ্ছা আমি যদি উপরে ইন্টিজার আইডি দিই ইউজার হোল্ডার শুধুমাত্র তার জন্য ইউজার হোল্ডার লিস্ট মানে অ্যারে লিস্ট দিই, কোনো সমস্যা নাই, কিন্তু রিটার্ন নেওয়ার পর আপনার আবার ওই অ্যারে লিস্ট থেকে 0তম ইন্ডেক্সের ডেটাটা করতে হবে। এই জন্য আমি এখান থেকে রিট্রিভ করে পাস করে দিলাম, ইউজারের আরো সহজ হয়ে গেল। মানে ইউজার না, মানে যে প্রোগ্রামার আর কি, এটা তো হচ্ছে মানে ডেটাবেসটা তো ধরেন একজন বানাই দিল, তারপর এটাকে ইউজ করবো তো বিভিন্ন প্রোগ্রামার, ঠিক আছে? তখন তাদের সুবিধার জন্য আমি একটা কাজকে আমি অনেকগুলো কনস্ট্রাক্টরে করে দিলাম। আরেকটা আমি রাখবো, একই জিনিস দেখেন আমি এতগুলো বানাচ্ছি, যেখানে আমার সব লিস্ট আনতে হবে। এখানে আমি কোনো প্যারামিটারই দেবো না, তো তখন রিটার্ন যাবে গেট ইউজার, এখানে দিব -1, মানে কোনো আইডি নাই আর লিমিটে যাচ্ছে নাল। ক্লিয়ার? এখন সব রিটার্ন করবে। এখন দেখেন আমি এদিক থেকে একটু ইউজ করি এটাকে, মানে যখন ইউজ করতে যাবো কি দেখায় দেখেন, ডিবি হেল্পার ডট গেট ইউজার, দেখেন এখানে কয়টা কনস্ট্রাক্টর দেখাচ্ছে, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে দেখি, যেমন ইনসার্ট করতে গেলে কয়েকটা কনস্ট্রাক্টর দেখি না, কয়েকটা মেথড দেখি না, ইনসার্ট করতে গেলে একটাতে সামনে ডিস্টিংক্ট আসে, একটাতে নাই, একটাতে লিমিট আছে আর একটাতে নাই।
এই কাজটাই কিন্তু আমরা করলাম। দেখেন গেট ইউজার এখন কয়েক রকম। শুধু যদি এটাকে কল করি তার মানে সব ইউজার সব user আসবে। শুধু যদি এখন এটাকে কল করি একটা আইডি পাসওয়ার্ড দিই তাহলে সে দেখেন ইউজার হোল্ডার রিটার্ন করবে, এগুলি কিন্তু অ্যারে লিস্ট রিটার্ন করবে, কোনটা কি রিটার্ন সেটা দেওয়া আছে। সেটা দেওয়া আছে না। Right? ঠিক আছে, তাহলে ও একটা ইউজার হোল্ডার রিটার্ন করবে যেখানে একজন ইউজার পাওয়া যাবে যার আইডি আছে। যদি এটাকে কল করি সেক্ষেত্রে একটা লিমিট থাকবে যে আমি এত থেকে এত পর্যন্ত ডেটা চাচ্ছি, আর এটাকে কল করলে আমি স্পেসিফিক একটা আইডি বলে দিব, লিমিট বলে দিব। মানে এটা হচ্ছে আমার মূল কনসেপ্টটা, যেটা দরকার নেই। আমি যদি এটাকে বাইরে থেকে অ্যাক্সেসিবল না রাখি, যে আমি চাই যে এটা বাইরে থেকে যাতে অ্যাক্সেস না করে, তো সেক্ষেত্রে এটাকে প্রাইভেট করে দিচ্ছি। যে এটা বাইরে থেকে আসলে ইউজ করার মতো কিছু অবস্থা নাই। এই দেখেন এখন আচ্ছা, আমি যদি protected করে দিই, তাহলে use করতে পারবো না? এই যে প্রোটেক্টেড করে দিলে কিন্তু এই প্যাকেজের ভিতরে সবাই ইউজ করতে পারবে, এর বাইরে করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি এটা বাইরে থেকে না দেখি। ঠিক আছে, বাইরে থেকে দেখাতে হবে না। আমার যদি সব দরকার হয় এটাকে কল করো, যদি স্পেসিফিক আইডি দরকার হয় এটাকে কল করো, যদি কোনো লিমিটের মধ্যে দরকার হয় এটাকে কল করো। বুঝলে? এই হচ্ছে ওভারলোডিং এর একটা মানে প্র্যাকটিক্যাল একটা ব্যবহার দেখাইলাম আর কি। এতটা already অনেক মজা। হ্যাঁ, যদি আপনি ওরকম ভাবে গোছায়া ইউজ করতে পারেন। কোডটা তো নিজের কাছে করে। হ্যাঁ, আচ্ছা দেখেন একটা মেথডকে আমি কয়েক ভাবে ইউজ করতেছি আমার প্রয়োজন অনুযায়ী, আমি যখন যেটাকে এখন কোনটাকে কল করতেছে এটা নিয়ে কিন্তু কোনো সময় কনফিউশন হবে না। দেখেন আমি যদি এটা কল করি, প্রোগ্রাম বুঝে গেছে যে আমি সব চাচ্ছি। যদি আমি এখানে 5 পাস করি তার মানে আমি 5 নাম্বার ইনফরমেশনটা চাচ্ছি। আবার যদি এখানে স্ট্রিং এ এরকম ভাবে দেই যে 0 থেকে 10টা চাচ্ছি, তাহলে সে বুঝে গেছে আমি লিমিট চাইছি। সব চাইছি তার মধ্যে লিমিট দেওয়া আছে, সেটা থেকে মানে -1 দিয়ে তো কল করার দরকার নেই, সেটা কিন্তু আবার নিবে না। এই যে দেখেন দুইটা প্যারামিটার যদি আমি দেই, এটা কিন্তু আবার নিবে না কারণ এটা প্রাইভেট। হ্যাঁ, ওখানে প্রাইভেট করে হ্যাঁ, এটা কিন্তু নিবে না, অ্যাক্সেসই করতে দিবে না আপনাকে। এরকম যদিও একটা আছে কিন্তু এটা অ্যাক্সেস করতে দিবে না। এই যে মেক এটাকে প্যাকেজে লোকাল করতে বলতেছে, প্রোটেক্টেড অথবা পাবলিক করতে বলতেছে। ক্লিয়ার? খুব সুন্দর কিছু ব্যবহার এটা। আমার মানে বেশিরভাগ ইয়েতেই প্রজেক্টে এভাবে ওভারলোড করে নিতে হয় আর কি, মানে আমরাও করি। এই জন্য দেখা যায় একটা টেবিল বানানো মানে হচ্ছে প্রায়, এটাতে দেখেন 4টা আসলো মেথড, সেট করার জন্য কয়েক রকম আসে, মোটামুটি 5টা 6টা একটা টেবিলের পিছনে। ইনসার্ট করার জন্য থাকে একটা। যেমন আমরা সি দিয়া যখন একটা মেথড ইউজ করি, অনেকবার মেথড গুলো করতে হয়। জাভাতে একটা মেথডের কয়েকবার ইউজ করে এই জন্যই তো object জাভার একটা হয়ে যায়। আর এই ওভারলোডিং ফিচারটাও খুব চরম আছে। হ্যাঁ, ওটা অনেক মজা করে। এটা তো একজন অবজেক্ট ওরিয়েন্টেড এটা একটা অবজেক্ট আছে, এটা ডিবি হেল্পারের একটা মেম্বার ক্লাস আছে। মেম্বার না, ক্লিয়ার কনসেপ্ট গুলো? দেখেন আমি লিখলাম একটা ফাংশন, কিন্তু এটাকে আমি নানান ভাবে ব্যবহার করে 3টা ফাংশন বানাই ফেলছি জাস্ট 2-3 লাইনের করে। এখন বলেন যে পুরনো জিনিসে আরো কিছু ইয়ে লাগবে, ডিসকাস লাগবে, নতুন বড় টপিকে না ঢুকি আজকে। জাভার হোক বা কনসেপ্টে আপনার রয়ে গেছে আমরা এমবেডেড কোনো টপিক, মানে যেগুলো অলরেডি শিখে আসছে তো মনে হচ্ছে যে কনসেপ্টে কিছু একটা। আমরা যেমন এআই ইউজ করি না, যে এক্সেপশন হ্যান্ডলিং যে ব্যাপারটা, এই জিনিসটাকে ট্রাই কেস একটু ক্লিয়ার করে দিতে হবে। মানে কিসের কারণে আমরা হ্যান্ডলিং করি, কি কি ভাবে করতে পারি বা এই ব্লকগুলোর মানেটা কি। আমাদের তো বলে দেয় যে আপনি ধারণা করতেছেন যেখানে একটা এরর থাকে, আমার এই ধারণা আসবে কেন, মানে কেন আসবে বা বিষয়টা এই প্রশ্নটা আচ্ছা, ব্ল্যাঙ্ক ক্লাস যেটা, এটাকে কাজে লাগে এক্সেপশন হ্যান্ডলিং। আচ্ছা, এক্সেপশন কি জিনিস এটা জানেন? সাধারণত যখন আমি একটা কোড করতে চাইছি যে আমার কাছে ইউজারের এই পেতে পারে, বা যেমন আমি যদি ইউজার লগইন একটা ইয়া করি, যে লগইন করলে আমি ইউজার চাই এরকম আমি দিচ্ছি এরকম, দেখা যায় আমারও এখানে যাই সমস্যা বা ইউজার কি করে দিতে লাগছে, এটার কারণে তো হয়তো একটু আরো অনেক কিছু যেমন ইরর, যেটাকে বলি ইরর আর এক্সেপশন কি একদিন না, বাগ, যেটাকে বলি বাগ আর এক্সেপশন কি একদিন
বাগ এবং এররের মধ্যে তফাৎ আছে। এই বাগ এবং এররের মধ্যে তফাৎ আছে। ঠিক আছে? আচ্ছা, এক্সেপশন দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে গিয়ে আপনার মানে প্রোগ্রামিং এর ভুলের কারণে, মানে প্রোগ্রামারের ভুলের কারণে, আরেকটা হচ্ছে ইউজারের ভুলের কারণে। ঠিক আছে? প্রোগ্রামারের ভুলের কারণে হতে পারে, যেমন ধরেন আপনি একটা ফাইল রিড করার জন্য কোড দিচ্ছেন, যে ফাইল থেকে কিছু একটা জিনিস রিড করে তারপর কিছু একটা প্রসেস করবেন। এখন যখন রিড করতেছেন দেখা গেল ওইখানে ফাইলটা নাই, কিন্তু সে রিডের কোড করছে এবং রিড করে তারপর সে প্রসেসিং এর কাজটা শুরু করতেছে। তো যখন সে রিড করতে গেল কিন্তু পাইলো না, ফাইল পাইলো না, ওটা একটা এক্সেপশন। ঠিক আছে? এটাকে বলে আইও এক্সেপশন, ইনপুট আউটপুট এক্সেপশন। একটা অ্যারে নিয়ে আপনি কাজ করতেছেন, অ্যারের উপর লুপ চলতেছে, একটা লুপ 0 থেকে যায় যেতে অ্যারের লাস্ট ইন্ডেক্সের পরের ঘরে চলে গেল, যেখানে কোনো ঘরই নেই। অ্যারে ধরেন 5 ঘরে, তার মানে 0 থেকে 4 ইন্ডেক্স, আপনি 5তম ইন্ডেক্সে যাওয়ার চেষ্টা করতেছেন। কোড কোনো কারণে ভাগ দিয়ে গুণ দিয়ে কিছু একটা করতে গিয়ে ধরেন 5 এ চলে গেল। এটা মানে আপনি ইচ্ছাকৃতভাবে করেন নাই, কিন্তু ধরেন কোনো কারণে লুপটা চলতে চলতে ওই 5 নম্বর ঘরে অ্যাক্সেস করতেছে, আপনি টের পাচ্ছেন, আপনি জানেন। এটা হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড। ঠিক আছে? তার মানে অ্যারের ইন্ডেক্স যতটুকু লিমিট আছে, রেঞ্জ আছে, এর বাইরে চলে গেছে। অথবা ধরেন কোনো সময় আপনি ডিক্রিমেন্টেড একটা লুপ চালাইছেন, আস্তে আস্তে সে 0 এর নিচে -1 এ এসে ঘর অ্যারের -1 তম ঘরে আসতে যাচ্ছে, যেটা নাই। এই ইন্ডেক্স মানে এই ইন্ডেক্সে আমি করছি। হ্যাঁ, এটা আপনি প্রোগ্রাম করতে গিয়ে আপনি জাস্ট খেয়াল করেননি। এগুলো হচ্ছে এক্সেপশন। আপনি ধরেন ইন্টারনেট থেকে কিছু একটা ডাউনলোড করতেছেন, ঠিক আছে? একটা ফাইল ডাউনলোড করে আপনি এসডি কার্ডে রাখবেন। এখন ডাউনলোড করার সময় আপনি পুরো কোড করা আছে, ডাউনলোড করতেছে, সে ইনপুট স্ট্রিম করতেছে, বাইট বানাচ্ছে, এটাকে আউটপুট স্ট্রিম করতেছে, সম্পূর্ণ কোড করা, কিন্তু নেট কানেকশন নেই। সে কাজটা করতে পারবে? মানে সে প্রোগ্রাম অনুযায়ী কিন্তু সে আগাতে যাচ্ছে, কিন্তু নেট কানেকশন নাই। এটা একটা এক্সেপশন। ঠিক আছে? এটাও আইও এক্সেপশনের মধ্যে পড়ে। ঠিক আছে? মানে সিচুয়েশন গুলো বোঝার চেষ্টা করেন আর কি। এগুলো হচ্ছে এক ধরনের। আবার ধরেন ইউজারের কারণে যেগুলো হতে পারে, ইউজারকে ধরেন আপনি বললেন মানে ইউজারের কারণে যেগুলো হয় এগুলো সাধারণত ওই যে ইয়ের কারণে হয়, ইনপুট ফর্ম ফিল আপ করার সময় হয়। কারণ আপনি ইমেল অ্যাড্রেস চেয়েছেন এবং ইমেল অ্যাড্রেসটা পাওয়ার পর আপনি ইমেল সেন্ড করে দিচ্ছেন। ঠিক আছে? তো সেই ইমেল অ্যাড্রেস টাইপ করতে গিয়ে ইমেল অ্যাড্রেসের ফরম্যাটেই কিছু থাকে। ঠিক আছে? এমন কিছু একটা ছিল যেটা ইমেল অ্যাড্রেসই না, তো সেটার মধ্যে সে মেল সেন্ড করতে গিয়ে এরকম হবে। ঠিক আছে? এগুলি হয়। তারপর ধরেন অনেক সময় সিস্টেমের সমস্যার কারণে হয়। ঠিক আছে? যেমন ধরেন লং টাইম একটা প্রসেস ব্যাকএন্ডে চলতেছে, মানে চলতে 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 মানে কত র্যামে জায়গা দখল করতেছে, করতে করতে একটা সময় র্যামের হাইয়েস্ট সাইজ ফিল আপ হয়ে গেছে। তখন কিন্তু সিস্টেম ফোর্স করে এই প্রোগ্রামকে স্টপ করায় দিবে, ফোর্স করে, কারণ তার মেমোরি ফুল হয়ে গেছে কিন্তু সে আরো জায়গা চাচ্ছে। তখন সিস্টেম তার জায়গা দিতে পারতেছে না, তখন সিস্টেম নিজে থেকে ফোর্স করে আপনার প্রোগ্রামকে বন্ধ করবে। এটাও একটা এক্সেপশন। এটা হচ্ছে ইন্টারাপ্ট এক্সেপশন যে কোনো কাজে। ঠিক আছে? এই যেমন থ্রেড রান করতেছি, থ্রেড ধরেন একটা চলতেছে, থ্রেড তো হচ্ছে থ্রেড কি জানেন তো, মানে মেইন থ্রেডের বাইরে আলাদা একটা কাজ চলতেছে। এই সময় আপনি আপনার অ্যাপকে ক্লোজ করে দিলেন, তার মানে থ্রেড চলতেছে, মাঝখান দিয়ে স্টপ হয়ে গেল। এটাও এক্সেপশন। কথা হচ্ছে লিংকটা বন্ধ হয়ে গেল। জেসন পার্স করতে যাচ্ছেন, পার্স করতে গিয়ে জেসনের স্ট্রাকচার অনুযায়ী ধরেন একটা কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট হয়, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ হয়। এটা হচ্ছে একটা জেসন অবজেক্ট। আপনি জেসন অবজেক্টকে ইয়ে করতে যাচ্ছেন, পার্স করতেছেন, মানে পার্সিং এর জন্য পুরো কোড লিখতেছেন বা কোড এক্সিকিউট হচ্ছে। এখন সে দেখা গেল কি কার্লি ব্র্যাকেটে স্টার্টিং আছে, কোনো এন্ডিং নাই। তো সে তো খুঁজতে 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 শেষ মাথা পর্যন্ত গিয়ে আর এন্ডিং ব্র্যাকেট পাচ্ছে না, সে কতটুকু তো অবজেক্ট ধরবে। এটা একটা এক্সেপশন। বোঝা যাচ্ছে? এখন কিছু এক্সেপশন হচ্ছে আপনি একদম ইচ্ছা করে ঘটতে পারে, কিছু হচ্ছে প্রোগ্রামারের অজান্তে ঘটতে পারে, কিছু ইউজারের কারণে ঘটতে পারে, কিছু এনভায়রনমেন্ট জনিত কারণে ঘটতে পারে, মেশিনের সমস্যার কারণে ঘটতে পারে। এখন সবগুলিতে আপনি বলতে পারবেন না যে আপনি নিজে থেকে একদম যাতে না ঘটে এমন ভাবে আমি কোড লিখবো, হবে না। আপনি পুরো কোড লিখছেন, সচেতন ভাবে সবকিছু বুঝে শুনে লিখছেন, কিন্তু ওই সিচুয়েশন ঘটে যেতে পারে, নেট কানেকশন ছাড়া একজন ডাউনলোড মারতেই পারে। সেক্ষেত্রে আপনি এটাকে ট্রাই এর মধ্যে ফেলাই দেবেন, যে ট্রাই করো এটা করতে পারো কিনা, যদি না পারো তাহলে তুমি অন্যভাবে এটাকে ক্লিয়ার। এখন এক্সেপশন হলে মেশিন এটাকে আর প্রসেস করতে পারবে না, ওই জায়গায় পুরো অ্যাপস কে আপনার বন্ধ করে দেবে। এটা অ্যাপস যদি হয় অ্যাপ্লিকেশন বন্ধ করে দেবে, যদি জাভার বড় ধরনের কোনো সফটওয়্যার হয় পুরো সফটওয়্যার ক্র্যাশ করবে, ওই জায়গাতে এসে ক্র্যাশ করবে এবং সফটওয়্যার পুরো ক্লোজ করে দিতে হবে। তাহলে স্যার প্রোগ্রামাররা যদি কোনো বড় কোডিং করে বা সফটওয়্যার প্রজেক্ট করে সেক্ষেত্রে মাস তারা জায়গায় 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 এক্সেপশন ইউজার হ্যাঁ
অবশ্যই করে। ইউজার এটা চাইতে পারে, ওইটা চাইতে পারে, ওইটা চাইতে পারে। মাথা রাখতে সব হবে। সিচুয়েশন মাথায় রাখতে হবে, কেস কেস বানাইতে হবে যে ইউজার এইভাবে আসতে পারে, এইভাবে আসতে পারে। যেমন ধরেন আমরা একটা এই যে যেমন আমরা কিছু আগে গান নামে একটা তৈরি করছি, দেখছেন বা জানেন? গান গান কি করে ইন্টারনেট থেকে এমপি3 ফাইলটাকে স্ট্রিম করে এখানে বাজায়, লোকালি বাজায়। এখন এটা বানানোর সময় আমার মাথায় আসছে মানে কিছু সিচুয়েশন বলি, নেট নাই ওই অবস্থায় সে গিয়ে গানটা প্লে করার চেষ্টা করতে পারে, এটাকে আমি হ্যান্ডেল করবো। যে যদি নেট না থাকে আমি গানটা প্লে করার চেষ্টাই করবো না, ঠিক আছে, মনে হয় যেন একদম ঠিকঠাক হয়ে গেছে সবকিছু। কিন্তু ধরেন গানটা নেট আছে, গান চলতেছে, মাঝখান থেকে নেট ডিসকানেক্ট হয়ে যাবে, তখন এই জন্য পুরো এই যে স্ট্রিমিং হচ্ছে পুরো স্ট্রিমটারই আমি আলাদা এক্সেপশন হ্যান্ডেল করে রাখছি, যে মাঝখানে যদি কোনো কারণে নেট ডিসকানেক্ট হয় বন্ধ করে দিও। তাহলে আপনি এই যে স্ট্রিমের জন্য আলাদা একটা মেথড ইউজ করছেন, সেখানে আবার সেখানে আমি ট্রাই হ্যান্ডেল করা, মানে আলাদা মানে সব ধরনের সিচুয়েশন মাথায় রাখতে হবে। যে আপনি মনে মনে ধরে নিয়েছেন যে নেট কানেকশন না থাকলে বাজাতে দিব না, বাস আমার এক্সেপশন হ্যান্ডেল হয়ে গেল, মানে এই ধরনের এক্সেপশন ঘটার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি নেট কানেকশন আছে, ইউজ করতেছে, গান বাজতেছে, এমন সময় স্ট্রিমিং যখন চলতেছে মাঝখান থেকে কোনো কারণে নেট ডিসকানেক্ট হয়ে গেল, মোবাইল ডেটা ইউজ করে মোবাইল ডেটার ব্যালেন্স তো শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই এক্সেপশনটা তো বুঝলো যে এটা এরর, তাহলে এই এররটা একটা আলাদা আলাদা এররের জন্য সে কিভাবে হ্যান্ডেল? এটা আমি আসতেছি, আগে এক্সেপশন ক্লিয়ার হ্যাঁ, এটা ক্লিয়ার। বা কখন ঘটতে পারে, কেন ঘটতে পারে, বা কেন আমরা হ্যান্ডেল করতে হচ্ছে এগুলোকে। তো বিভিন্ন প্রোগ্রামিং, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো মানে একটু অনেক গুরুত্বপূর্ণ, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটা করলে টপিক। পুরো কোডিংই অনেক সময় crash পুরো হয়। অ্যাপস দেখবেন মাঝখান থেকে আপনার অ্যাপসের নাম, যেমন ধরুন গান, গান হ্যাজ বিন আনফরচুনেটলি স্টপ, এটা একটা এরর মেসেজ দিয়ে বন্ধ করে দেয়। এই সমস্ত প্রায় অ্যাপসই দেয়, এমনকি ফেসবুকের অ্যাপসও দিতে পারে, হ্যাঁ, এই জন্য আমার মানে যেগুলো খুব বড় বড় একদম রিপোর্টেড অ্যাপস ওগুলো দিতে পারে, ঠিক আছে। কারণ কিছু আছে যে মেমোরি এত বেশি দখল করতেছে আমার সিস্টেমে মেমোরি ফুল হয়ে গেছে, তখন তো এক্সেপশন দিবেই, ঠিক আছে। এই ধরনের কিছু এক্সেপশন আছে। অনেক সময় দেখা যায় অনেক প্রসেস চলতেছে, আমার প্রসেসরের হাইয়েস্ট লিমিট এক্সেপ্ট করে ফেলছে, মেমোরি লিমিট না, প্রসেসরের প্রসেসিং পাওয়ারকে এক্সেপ্ট করে ফেলছে, ওইটার ক্ষেত্রেও ফোর্স করে সে কয়েকটা অ্যাপসকে বন্ধ করে দেয় সিস্টেম নিজে। ওগুলো হ্যান্ডেল করে বিভিন্ন ওয়ে আছে আর কি। আর কিছু আছে আপনার হ্যান্ডেল করার দরকার নেই, মানে বুঝেই যাবে যে এটা আর না পাইলে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আসেন আমরা এক্সেপশন হ্যান্ডেল কিভাবে করব। খুবই সোজা জিনিস, কয়েকভাবে এক্সেপশন হ্যান্ডেল করা যায়। একটা হচ্ছে ট্রাই ক্যাচ। ট্রাই, আমি যে ইরর ঘটতে পারে যেটা ভাবতেছি যে এখানে একটা এক্সেপশন হতে পারে, তো সেই কাজটাকে আমি এই ট্রাই ব্লকের ভিতরে রাখবো, ঠিক আছে। তো আমি ক্লাসের ভিতরে ডিরেক্টলি কোড করে ফেলতেছি, একটা মেথড তো লাগবে। পাবলিক ধরেন গেট আইডি, আচ্ছা আমি আপাতত এমনি একটা নাম দিচ্ছি, এটা ভয়েড রাখলাম, এখান থেকে গেট করবো না আসলে। তার ভিতরে আমি ট্রাই ব্লক নিলাম, এই ব্লকের ভিতরে আমি কিছু একটা করব, আর যদি ইরর হয় তাহলে আমি এক্সেপশন এখানে ধরবো, মানে যেটা করার কথা আমি এখানে করব। এখানে যে এই ক্যাচের যে এক্সেপশন কিটা, ঠিক আছে, মানে অথবা যেমন আমরা ইন এলসেস দেয়া, যেমন এখানে যে ট্রাই, এখন কিটা আমি কি দেব, আমি নিজের মতো দিতে পারি। হ্যাঁ, এক্সেপশনটা হচ্ছে একটা অবজেক্ট, এটা মানে এটা একটা ক্লাস, এর একটা অবজেক্ট বানাইলেন কি নাম, আপনি এর পরিবর্তে আপনার নাম দেন, সমস্যা নেই, ম্যাট, সমস্যা নেই, ঠিক আছে। মানে এটাতে কোনো সমস্যা নেই, যে কোনো কিছু দিতে পারেন, এটা জাস্ট একটা অবজেক্টের নাম দিলেন। আচ্ছা, এখন আপনার যে সমস্যাটা ঘটতে পারে এখানে আপনি লিখলেন। এখন ধরেন এই জায়গার ভিতরে কয়েক রকম সমস্যা হতে পারে এবং এক এক সমস্যার জন্য আপনি এক এক রকম মেসেজ দিতে পারেন। ধরেন নেট যদি ডিসকানেক্টেড হয়ে যায় মাঝখানে, এটা একটা এক্সেপশন হতে পারে। ওই সিচুয়েশনে আমি ইউজারকে টোস্ট দিয়ে জানাতে চাই যে আপনার একটা নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, চেক করেন, ঠিক আছে। অথবা ধরেন ফাইল একই জায়গায়, ধরেন এই ব্লকের ভিতরে আপনি ফাইল একটা রিড করার দরকার হচ্ছে, রিড করতে গিয়ে কোনো কারণে ফাইলটা পাইলো না, তখন আপনি ইউজারকে আলাদাভাবে জানাতে চাচ্ছেন যে আপনার ফাইলটা পাইনি। তার মানে এখানে এক্সেপশন দুই ধরনের হইলো, তাই তো? আমার ভুলের না আমি কিছু বলতেছি, মানে এটা হচ্ছে সব ধরনের এক্সেপশনকে সে হ্যান্ডেল করে ফেলবে, মানে এখানে যে কোনো রকম এক্সেপশন ঘটুক সে এই ক্যাচ ব্লকে চলে আসবে, ঠিক আছে। এবং এটার জন্য সে পুরো অ্যাপস কে টের পাইতে দিবে না, অ্যাপস কে যে সমস্যাটা হইতো যে আনফরচুনেটলি স্টপ দিয়ে যে বন্ধ হয়ে যেত ওটা ঘটবে না। সে করবে কি, ওই যেই লাইনে ধরেন এখানে 10 লাইন কোডিং আছে, ধরেন 3 নাম্বার লাইনে এসে ইররটা হইলো, সে করবে কি 3 নাম্বার লাইন থেকে ডিরেক্টলি বাকি লাইনগুলো 7 লাইনকে স্কিপ করে এই ক্যাচ ব্লকে এসে ঢুকে যাবে, ওই 7 লাইন আর এক্সিকিউট করবে না, ক্যাচ ব্লকে ঢুকে যাবে। তো ক্যাচে যদি আপনি একটা মেসেজ দেন তাহলে মেসেজটা দেখাবে, আর যদি না দেন তাহলে কিছু করবে না, তাহলে কিন্তু মানে একদম সাইলেন্টলি হ্যান্ডেল হয়ে গেল, ঠিক আছে। এক্সেপশন
এটা হওয়ার কথা ছিল বা ইউজার জানার কথা ছিল, ইউজারকে আমি জানাইলাম না, কিছুই বললাম না, ইউজার টেরও পাইলো না যে পিছনে একটা অঘটন ঘটছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি যদি এখানে কিছু লিখতে চাই তাহলে লিখলাম। এখন ধরেন আপনি এই যে যেটা বললাম যে আপনি ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট রকম মেসেজ দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে এক্সেপশন গুলোর নাম আছে প্রত্যেকটা আলাদা আলাদা যেসব ঘটনা ঘটে। দেখেন আইও এক্সেপশন, তার মানে ইনপুট আউটপুট রিলেটেড কোনো এক্সেপশন যদি ঘটে তাহলে সেটাকে এখানে হ্যান্ডেল করো, এখানে লিখতে হবে। এখনো ওই জায়গায় আইও রিলেটেড কিছু লিখি নাই, ঠিক আছে, এই জন্য এটা আমাকে এরর দেখাচ্ছে। তারপর যেমন ধরেন এখানে ক্যাচ অ্যারে ইন্ডেক্স আউট অফ বন্ড, এরকম করতে পারে অ্যারে ইন্ডেক্স আউট অফ বন্ড এক্সেপশন, ধরেন এ ই, ঠিক আছে। তো যদি এটার ভিতরে কোনো অ্যারে ইন্ডেক্স আউট অফ বন্ড রিলেটেড কিছু থাকে তো সেই ক্ষেত্রে এররটা এখানে আসবে, ঠিক আছে। তারপরে এটা কেন দিচ্ছে, মানে ওই আইও রিলেটেড কিছু না থাকলে সে দিবে না আর কি অ্যাক্সেস করতে। কোডিং এর কোডিং আচ্ছা ধরুন ডিভিশন বাই জিরো এক্সেপশন, বুঝলেন না? নামটাই তো বলে গেলাম, ডিভিশন বাই জিরো এক্সেপশন একটা আছে, ও অ্যারিথমেটিক এক্সেপশন এটাকে বলে, অ্যারিথমেটিক এক্সেপশন একটা আছে, ঠিক আছে। এখানে অনেকগুলো এক্সেপশন আছে, সব নাম মনে রাখা তো সম্ভব না। অ্যারিথমেটিক এক্সেপশন একটা আছে, আছে কিনা, অ্যারিথমেটিক এক্সেপশন, আচ্ছা এটা হচ্ছে তার মানে ম্যাথমেটিক কোনো সমস্যা যদি ঘটে, যেমন ধরেন একটা জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ দেবে, আপনি যে বললেন যে ডিভিশন বা স্পেসিফিক করে দিতে না এটা নাই, এটা অ্যারিথমেটিক এক্সেপশন। এখানে ডিভিশন বাই জিরো এক্সেপশন অন্য একটা আমি পড়ছি, যদি ডিভিশন বাই সি ক্লাসে ডিভিশন বাই জিরো জিরো যদি সে বুঝতেই পারে যে এটাতে ভুল হতে পারে সে নিজে ঠিক করতে পারে। কিভাবে ঠিক করবে, জিরো দিয়ে ভাগ দিয়ে তো কোনো রেজাল্ট আসে না, কিন্তু সে ওই মুহূর্তে কি করবে সেটা এটাও তো সে জানে না। প্রোগ্রাম এটা পুরো ইললিগ্যাল একটা কাজ না, এটার কোনো রেজাল্ট তো তৈরি করা যায় না। কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করা যায়, এটা তো পুরাই কাজটাই ইললিগ্যাল। এটার জন্য কোনো প্রসেস কোনো কম্পিউটার তৈরি করতে পারবে না, মানে প্রসেস করে কোনো রেজাল্ট তৈরি করতে পারবে না। যেহেতু কোনো মানে গন্তব্য নাই, তার মানে এটা একটা এক্সেপশন, এটা বাদে দেবে যে আপনার এখানে ভুল হয়েছে। মানে ডিভিশন বাই জিরো তো আপনার অনিচ্ছাকৃত ভাবে হতে পারে। ধরেন এখানে একটা ইন্টিজার আই আছে, 10 আছে, এখন এখানে আপনি আরেকটা ধরেন আছে কোনো কারণে ইন্টিজার n ইকুয়ালস টু 5, এখন এখানে n মাইনাস মাইনাস করতেছেন গ্রেটার দেন 0, n কে কমাতে কমাতে বলতেছেন যে যতক্ষণ পর্যন্ত n মাইনাস মাইনাসের ভ্যালু 0 এর চেয়ে বড় ততক্ষণ পর্যন্ত আমি i ডিভাইডেড বাই আচ্ছা i ইকুয়ালস টু i ডিভাইডেড বাই n, সাপোজ এমন কিছু একটা করতেছে, তাহলে এটা একটা এক্সেপশন ঘটবে কিনা বলুন তো। n মাইনাস মাইনাস যতক্ষণ পর্যন্ত 0 এর চেয়ে বড় অথবা সমান ততক্ষণ পর্যন্ত আমি i কে n দিয়ে ভাগ দিয়ে i এর ভ্যালুকে আপডেট করব। এটা একদম লাস্ট স্টেজে গিয়ে কিন্তু 0 দিয়ে সে ভাগ দিতে শুরু করবে। আপনি কিন্তু ডিরেক্টলি ভাগ দেন না, i ডিভাইডেড বাই 0 দেন না, কিন্তু কোনো কারণে বড় প্রসেসে এমন হতে পারে আপনি মানে বুঝতেই পারতেছেন না যে ওখানে 0 একসময় চলে আসবে। এখানে হয়তো বোঝা যাচ্ছে যে এক করে কমাচ্ছি, একসময় 0 আসবে, ঠিক আছে। তো কোনো এক সময় কিন্তু সে 0 দিয়ে i কে ভাগ করার চেষ্টা করে, এটা কিন্তু অ্যারিথমেটিক এক্সপ্রেশন হবে। তো এই ধরনের সিচুয়েশন গুলোকে আমি ট্রাইয়ে রাখলাম, ঠিক আছে, মানে যা কিছু ঘটতে পারে ট্রাইয়ে রাখলাম। এখন যাই ঘটুক সবগুলোকে যদি আমি সাইলেন্টলি হ্যান্ডেল করতে চাই সেক্ষেত্রে আমার সবগুলোর জন্য আলাদা আলাদা কাজ করার দরকার নেই, জাস্ট একটা এক্সেপশন লিখবো, এক্সেপশন এক্সেপশন, তারপরে আপনার ইচ্ছা মতো একটা ভ্যারিয়েবলের নাম দেন, মানে এটা হচ্ছে প্যারামিটারে দিতেই হবে এই জন্য সামথিং একটা দিলাম, আর এখানে আমি কিছুই করলাম না, জাস্ট ইউজার টের পাইলো না, কিন্তু আমি একটা এক্সেপশন হ্যান্ডেল করলাম, এখানে যে ধরনের সমস্যাগুলো হওয়ার কথা। আচ্ছা এরপর হচ্ছে, আচ্ছা এবার সাপোজ এখানে আমি আরেকটা উদাহরণ দিই, যেমন একটা ফাইল ওপেন করলাম, তারপর ফাইলটাকে রিড করে কিছু একটা প্রসেস করব, তারপর ফাইলটাকে ক্লোজ করব, এই হচ্ছে আমার কোডিং। তাই দেখেন আমি এখানে ফার্স্ট কাজ হচ্ছে ওপেন ফাইল, সেকেন্ড কাজ হচ্ছে রিড ফাইল,
থার্ড কাজ হচ্ছে ক্লোজ ফাইল, আচ্ছা প্রসেস, এবং ফোর্থ কাজ হচ্ছে ক্লোজ। এই ধরনের আমি এখানে ধরেন কোডিং করলাম। প্রথমে একটা ফাইলকে আমি রিড করব, পরে ওটাকে রিড মানে প্রথমে ওপেন করব, তারপর রিড করব, তারপর বিভিন্ন একটা প্রসেস করব, তারপর ফাইলটাকে ক্লোজ করে দিয়ে আমি বেরিয়ে যাব। আমার টার্গেট এটা। এখন ফাইলটাকে ওপেন করার সময় এক্সেপশন দিল, অথবা ধরেন ওপেন করলাম, যখন আমি রিড করতে গেলাম তখন এক্সেপশন দিল, তাহলে ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে অলরেডি। এখন এখান থেকে সে এক্সেপশনে ঢুকে যাবে, ফাইলটা কি আর ক্লোজ হবে কখনো? কোনো কারণে যদি এরপরে আপনি সেম ফাইল নিয়ে আবার কাজ করতে চান, সে কিন্তু করতে দিবেন, কারণ ফাইলটা অলরেডি ওপেন হয়ে গেছে। ওটা ক্লোজ না করলে এখান থেকে কাজ করতে দিবেন। একইভাবে চিন্তা করেন, ধরেন আপনি ডেটাবেসের রিলেটেড কিছু একটা কাজ করতেছেন, ডেটাবেস প্রথমে কানেক্ট করলেন, ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করলেন, পরে কিছু একটা প্রসেস করলেন, এরপর ডেটাবেস ক্লোজ করলেন। এখন রিট্রিভ করার সময় কোনো কারণে এরর দিল, ডেটাবেস ওপেন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? রিট্রিভ করার সময় এক্সেপশন দিল, সে ক্যাচে চলে আসবে, তাহলে ডেটাবেস কি কখনো বন্ধ হবে? মানে কানেকশন তো কখনো ক্লোজ হচ্ছে না। এটার জন্য থার্ড আরেকটা ব্লক আসছে, ফাইনালি। ফাইনালি হোয়াট ইজ দিস? এক্সেপশন খাইলে কি কাজ করবে এটা বলে দেয়, যদি এক্সেপশন না হয় তাহলে আসবে না। জানেন মানে ফাইনালিতে কখন আসবে? শিওর। আমি এই কাজটাকে টোটালি ফাইনালের ভিতরে রাখবো। সাপোজ এখন কি হবে, যদি এক্সেপশন না হয় তাহলে ফাইল ক্লোজ হবে না, লাস্ট এটাই হবে আমার। আর ফার্স্ট ফাইনালি ক্লোজ হয়ে যাবে, ফাইনালি এটাই করব। ফাইনালি হচ্ছে গিয়ে এমন একটা ব্লক যে আমি ট্রাইয়ে যা কিছু করতেছি, যদি কোনো এক্সেপশন হয় তাহলে সে ক্যাচে যাবে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য, এবং ক্যাচে হ্যান্ডেল করা শেষ হয়ে গেলে সে ফাইনালিতে আসবে। মানে সিকোয়েন্সটা বলতেছি, ট্রাইয়ে যদি কোনো কারণে এক্সেপশন না হয় তাহলে এখান থেকে ক্যাচে যাবে না, কিন্তু সে ফাইনালিতে আসবে। তার মানে ফাইনালিতে সে আসবেই, ঠিক আছে? মানে এক্সেপশন হোক আর না হোক সে ফাইনালিতে আসবে। ট্রাই গেল কাজ করতে গিয়ে এক্সেপশন দিলে সে ক্যাচে যাবে, এবং ক্যাচের পরে ফাইনালিতে যাবে। আর যদি ট্রাইয়ে এক্সেপশন না দেয় তাহলে সে ক্যাচে যাবে না, কিন্তু ফাইনালিতে আসবেই। তারপরে আসবে, মানে দুই ক্ষেত্রে সে ফাইনালিতে অবশ্যই আসবে, ট্রাইয়ের পরে সে ফাইনালিতে আসবেই। এখন এখানে যদি আমি একটু মানে হিসাব করে কোডটা করি, যে ইফ ফাইল ইজ ওপেন, এখন এমনও তো হতে পারে ওপেন করার সময় এরর দিছে, তার মানে ওপেন তো হয়নি, এখন আমি ক্লোজ করতে গেলে এখানে তার একটা এক্সেপশন দেবে, তাই তো? ফাইনালের মধ্যে আবার এক্সেপশন দিবে। এই জন্য এখানে একটু বুদ্ধি করে কাজ করতে হবে, যে যদি ফাইলটা ওপেন থাকে তাহলে ক্লোজ করো, জাস্ট ফাইনালের কাজ এইটুকুই, আর ওপেন না থাকলে সে কিছু করবে না। তাহলে দেখেন আপনারা এখানে ওপেন করলেন, রিড করলেন, প্রসেস করলেন, তারপর এক্সেপশন দিলে এখানে আসবেন, না আসলে সে এখানে এসে ফাইলকে ক্লোজ করবে। এখন পুরো সেফ। ফাইনালি এটা কতটা ইম্পর্টেন্ট তার একটা উদাহরণ দিই। মনে করেন এই গেট আইডি, এখান থেকে আপনি রিটার্ন করলেন আইডি দিস ডট আইডি, এখানে আমি এটা রিটার্ন টাইপ দিয়ে দিই, যেমন ধরেন ইন্টিজার, ঠিক আছে? তো এখানে দুনিয়ার প্রসেস করবো, এরপর ট্রাইয়ের ভিতর থেকে আমি রিটার্ন করবো। এখন কি ফাইনালি যাওয়ার সুযোগ আছে? রিটার্ন মারলে তো চলে যায়, তাই না? কথা হচ্ছে না, এটা কিন্তু কোনো এক্সেপশন না, এরর দিবে না, কিছু হবে না, সমস্যা হবে না, কাজ করবে, কিন্তু ফাইলটাকে দিলে ক্লোজ হবে না। মানে মেথডের ক্ষেত্রে তো এটা জানেন যে যেই লাইনে এসে রিটার্ন এক্সিকিউট হবে ওই লাইন থেকে সে বের আসবে, মেথড থেকে বের আসবে। এখন সে ফাইলটাকে ক্লোজ হবে কি হবে না? হবে, রিটার্ন হয়ে গেছে, ফাইল যে ওপেন হলো প্রোগ্রামে তো ফাইলটা ক্লোজ হবে, ক্লোজের সিনট্যাক্স না মারলে কিন্তু ফাইল ক্লোজ হয় না, সে ওপেন থাকবে। তখন দেখা যাবে যদি এমন হয় যে এসডি কার্ড থেকে একটা টেক্সট ফাইল ওপেন করছে, ওই টেক্সট ফাইলকে আপনি রিনেম করতে পারবেন না, ওটার ভিতরে নতুন কিছু সেভ করতে পারবেন, বলবেন যে এটা অনেক। এখন এই ক্ষেত্রে কি হবে সেটা বলে, ক্রিটিক্যাল সিচুয়েশন। কিন্তু ফাইনালি এটা বানাইছে কিন্তু খুব চিন্তা ভাবনা করে, ফাইনালিতে সে আসবেই ধরে রাখছে। এখন আপনি ট্রাইয়ের মধ্যে রিটার্ন মারছেন, ফাইনালিতে আসবে কেন?
তবু সে ফাইনালিতে আসবে। তাহলে আমি কি ওই যে ইয়াটা ফাইনালি রিটার্ন ফাইনালি এখানে আছে রিটার্ন এখানে প্রসেস যদি সাকসেস না হয় মনে করেন এই আইডিটা জেনারেট হবে, মানে যদি এখানে সাকসেসফুলি প্রসেস হয় তাহলে আইডি জেনারেট হবে, তাহলে আইডি জেনারেট হবে কোনো কারণে মনে করেন। তাহলে তো আমি এখান থেকে রিটার্ন করলে ঝামেলা হয়ে যেতে পারে, কোনো কারণে এক্সেপশন যদি হয়ে থাকে তাহলে তো আবার রিটার্ন করলে ভুল দিতে পারে। সে ফাইনালিতে আসবেই, এখন যেটা বললাম কেন সে ট্রাই আসবে, এই কাজ করবে, যখন রিটার্ন স্টেটমেন্ট দেখবে এটাকে সে স্ট্যাকে রেখে দিবে, আমি এই প্রসেসটা বাকি করবো একটু পরে। সে এবার ফাইনালি কাজটা করবে, করে এই যে স্ট্যাকে রাখলো একটা কাজ, এই কাজটাকে সে কখন এক্সিকিউট করবে। মানে ট্রাই কেস ফাইনালটাকে এতটাই ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে ফাইনালিতে না এসে সে কোনোভাবেই বাইরে হবে, ট্রাই কেস ফাইনালি ব্লকের ভিতরে আসবে। প্রয়োজনে সে রিটার্নটাকে আবার রিটার্নটাকে সে সাইডে রেখে দিবে, মানে স্ট্যাক করবে যে এটা হচ্ছে আমার নেক্সট প্রসেস, ঠিক আছে। তখন সে এসে ফাইনালি কাজটাকে এক্সিকিউট করবে, করে ফাইনালি যখন শেষ তখন সে রিটার্নের কাজটাকে এক্সিকিউট করবে। আপনি চাইলে যে কোনো একটা মেথড লিখে কাজ করে দেখতে পারেন যে এখান থেকে রিটার্ন দিবেন ধরেন 10 আর ফাইনালি থেকে রিটার্ন দিবেন অন্য কিছু, অথবা ধরেন এই নিচে এসে রিটার্ন দিবেন, এখানে এসে রিটার্ন দিবেন 5, দেখবেন রিটার্ন যাবে 10, ঠিক আছে। মানে সে নিচে আসবে না আর কি, এখানে আসবে না। আরো একটু কাজ করতে পারেন, এখান থেকে আপনি ফাইনালিতে ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারেন, ফাইনালিতে ভ্যালুটাকে চেঞ্জ করে দিবেন, দেখবেন সে যখন রিটার্ন করবে মানে চেঞ্জ করা ভ্যালুটা রিটার্ন হচ্ছে, যদি আপনি ট্রাই রিটার্ন করছেন। ফাইনালি হ্যাঁ, ফাইনালিতে এসে জাস্ট ভ্যালুটাকে চেঞ্জ করে দেন, তার মানে ভ্যালুটা এখানে চেঞ্জ হলো, যখন আপনি রিটার্ন মারবেন তখন চেঞ্জড ভ্যালুটা লাস্ট যাবে, থেকে নিয়ে ফাইনালি থেকে নিয়ে। ফাইনালিটি ভ্যালুটা নিয়ে যাবে। মানে এটা আপনি টেস্ট করতে পারেন, এটা এতটাই ইম্পর্টেন্ট। কারণ এখানে ভুল করলে আর মহা আচ্ছা, এখন কথা হচ্ছে এর ভিতরে যদি কোনো কারণে এক্সেপশন হবে এরকম কোনো কাজ ঘটে ফাইনালিতে, আপনি এখানে আবার ট্রাই কেস নিতে পারবেন, মানে এটা হচ্ছে নেস্টেড ট্রাই। আবার যদি সেই ফাইনালি ভুল করে হ্যাঁ, আপনার যতক্ষণ লাগে নিতে থাকেন। এগুলো নেস্টেড লুপের মতো। হ্যাঁ, নেস্টেড লুপের মতো নেস্টেড ট্রাই কেস হতে পারে, এটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, যে কোনো ব্লকের ভিতরে আপনি নেস্টেড ট্রাই কেস নিতে পারবেন। ট্রাই কেসের ইউজ বুঝছেন তো, মোটামুটি কোনো কনফিউশন থাকা উচিত না এরপরে। আরেকটু উদাহরণ, আরেকটা ভুলের উদাহরণ দিতে আরেকটা ভুল এই যে যেমন বললাম এখানে ফাইল ওপেন কিনা চেক করে আপনি ক্লোজ করতেছেন, এখন ধরেন আপনি চেকটা না করে ক্লোজ মারা ট্রাই করতেছেন, এটাকে আপনি ডিরেক্টলি এখানে বসাই দেবেন, যদি ক্লোজ করতে পারে তাহলে ওকে, ভালো কথা, যদি না পারে এক্সেপশনে সাইলেন্টলি হ্যান্ডেল হয়ে যাবে। আচ্ছা আমি ক্লোজটি কি ওই ক্যাশের ভিতরে দিয়ে দেব নাকি? ক্লোজ তো দিচ্ছি না, আমি চাচ্ছি হ্যাঁ আপনি এখানে যদি দেন ক্লোজ তো দিতে পারেন, এরর যদি ইউজারকে জানানোর কিছু থাকে এখানে দিলে ইউজার জানবে এটা, ঠিক আছে। যেমন এখানে আমি যেটা বললাম আর কি, যে যদি ওপেন থাকে তাহলে ক্লোজ করো। এবার ধরেন আমি ক্লোজ আছে কিনা আমার চিন্তা করার দরকার নেই, আমি এখানে ট্রাই ফেলাই দিলাম যে তুমি ক্লোজ করতে পারো কিনা দেখো, পারলে ক্লোজ করো, না পারলে ওপেন, ঠিক আছে। তাহলে এখন যদি কোনো এক্সেপশন থাকেও সে আবার সাইলেন্টলি হ্যান্ডেল হয়ে যাবে, এখন আর এই চেকটা না করলে আপনি পারবেন না। বোঝা গেল? আরেকটা উদাহরণ অন্য 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 কিছু আসলে মানে কোডটা আসলে করতে করতে মানে মজা লাগবে যখন এই জিনিসটা এখন পুরো বুঝতেছে বা এই হচ্ছে এই জন্য মজা লাগে। সেটাই, মানে আরো এক্সাম্পল কেমনে দাঁড় করাবো, কারণ তো এই টাইপের কোডগুলো বেশি থাকে। ট্রাই কেসে একই কথা, মনে করেন আপনি ইয়ে করতেছেন, আচ্ছা এটার সিম্পল কি বোঝাতে চাইছি মূলটা বুঝছেন তো। এবার তাহলে আমি আরেক ধরনের আরেকটা কথা বলি, তাহলে দেখবেন হয়তো আরেকটু অন্য দিকে ক্লিয়ার হবে। মানে এক্সেপশন হ্যান্ডলিং এ আরেকটা স্টাইল বলতেছি এখন। এবার আমি আবার ভয়েড করে দিচ্ছি। সাপোজ আমি বললাম যে এই ট্রাই ব্লকের ভিতরে কিছু যদি ঘটে, এক্সেপশন যদি ঘটে, তাহলে সে এটাকে হ্যান্ডেল করতেছে। এখন এমন হতে পারে না ট্রাই ব্লকের ভিতরে আপনার 100 লাইনের কিছু একটা কাজ করতেছে, তার মানে 100 লাইনের কোড এই ব্লকের ভিতরে আপনার রাখতে হচ্ছে, এটা ঝামেলাদায়ক মনে হতে পারে। হ্যাঁ, কারণ এত বড় ব্লক, কই ট্রাই শুরু হয়েছে, কই এসে শেষ হয়েছে, মানে ট্র্যাক রাখতে পারে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা বড় বড় কাজগুলোকে আস্তে আস্তে ভাঙি না, আলাদা আলাদা মেথড লিখে ফেলি না, ঠিক আছে। যেমন ধরেন আমরা এখানে আলাদা একটা মেথড লিখতেছি, প্রাইভেট রাখি, ডাউনলোড ফাইল, এক্ষেত্রে নিশ্চয়ই ইন্টারনেটের ব্যবহার আছে, তো এটাও একটা এক্সেপশন দিতে পারে, কি বলে
ডাউনলোড ফাইল, এটা ভয়েড রাখতেছে, এখান থেকে কিছু নাই, জাস্ট ফাইলটাকে ডাউনলোড করবে সে। এখানে আমি কি ডাউনলোড করবে সেটা আমি ইউআরএলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এখানে ডাউনলোড করতে গেলে অনেক ধরনের এক্সপ্রেশন হতে পারে, অনেকগুলো এক্সপ্রেশন হতে পারে, প্রত্যেকটাকে ট্রাই ক্যাচ অনেক ধরনের। এর পরিবর্তে এই মেথডটা আমি এখান থেকে দেখেন থ্রোজ এক্সেপশন, তার মানে এই মেথডের ভিতরে যে কোনো এক্সেপশন যদি হয় এটাকে থ্রো করো। আমি বললাম যে তুমি একদম মেথডের বাইরে থ্রো করো এটাকে, বুঝতে? ওটা দিয়ে থ্রোজ হচ্ছে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড জাভার একটা কিওয়ার্ড, ঠিক আছে। সে হচ্ছে জাস্ট এটার ভিতরে যে কোনো রকম এক্সেপশন যদি হয়, আমি এটার ভিতরে একটাও ট্রাই ব্লক ইউজ করবো, ট্রাই ক্যাচ ব্লক একটাও দিব না, আমার ডিরেক্টলি কোডিং আছে, কোডিং করতে থাকবো। এখন বলছি যে যে কোনো লাইনে যে কোনো এক্সপ্রেশন যদি ঘটে, এক্সপ্রেশনটা থ্রো করো তার কলারের কাছে, যে তাকে কল করবে, মানে যে তাকে কল করবে তার কাছে পাঠায় দাও। যেমন ধরেন এইবার আমি গেট আইডি থেকে সাপোজ আমি ডাউনলোড ফাইলকে কল করতেছি, এখানে আমি একটা ইউআরএল দিয়ে দিচ্ছি, সরি সামথিং, ঠিক আছে। এরর দিয়ে রাখছি কেন দেখেন, এখানে আমাকে সাজেস্ট কি করে দেখেন। তার মানে এই মেথডের ভিতর থেকে কোনো এক্সপ্রেশন আসতে পারে। সো এখন দুইটা কাজ করা যায়, হয় এটার মধ্যে আমি থ্রো মারতে পারি অথবা এটাকে ট্রাই কেজে ফেলাই দিতে পারি। ট্রাই কেজে ফেলাই দিলাম, দেখেন এরর নাই। তার মানে এই নিচের মেথড যেটা ডাউনলোড ফাইল, যে মেথডটা, এই মেথডের ভিতরে ধরেন 100 লাইন কোড লিখে রাখছে, কোনো ট্রাই ব্লক ইউজ করিনি, একটাও না। এখন জায়গায় জায়গায় এক্সপ্রেশন হওয়ার সুযোগ আছে, অনেক রকম এক্সপ্রেশন হওয়ার সুযোগ আছে। আমি বললাম কি, ওরে বলে দিছি যে যে কোনো রকম এক্সপ্রেশন হোক এটা তুমি থ্রো করে দাও। তো একে যে কল করবে এই এক্সপ্রেশনটা তার কাছে চলে যাবে। এবার সে যদি শুধুমাত্র একটা ট্রাই ক্যাচের ভিতরে এটাকে রেখে দেয়, ওই এক্সপ্রেশন এখানে হ্যান্ডেল করবে। থ্রোজ হচ্ছে জাস্ট এক্সপ্রেশনটাকে এই মেথডের ভিতর থেকে কলারের কাছে পাঠাচ্ছে, হ্যাঁ কলারকে দিয়ে দিচ্ছে। এখন এই মেথডে যত এক্সপ্রেশন যে কোনো এক্সপ্রেশন হোক সব চলে যাবে, সব কলারের কাছে চলে যাবে। এবার কলারের কাজ হচ্ছে এটাকে কিভাবে হ্যান্ডেল করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন এখন আমি এই মেথডকে কল করতেছি এখান থেকে, কিন্তু সে ট্রাই গেজে রাখতে আমাকে বাধ্য করে দিচ্ছে, কারণ এটা এক্সপ্রেশনটা মারতে পারে, মারবে কিনা এটা শিওর না, কিন্তু মারতে পারে। এই ভয়ে জাভা আমাকে বাধ্য করে দিয়েছে যে এটাকে ট্রাই গেজের ভিতরে রাখো, ওটা সব জায়গায় এটা পাবে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এই মেথডের ভিতরে আপনি একদম কোন রকম হ্যান্ডলিং ছাড়া ইচ্ছা মতো কোড করেন, যত রকম এক্সপ্রেশনে হোক এটা চলে যাবে এই গেট আইডি যে এটাকে কল করলো তার কাছে চলে যাবে, আর সে এই এক্সপ্রেশন গুলোকে এর মধ্যে নিয়ে এখানে প্রিন্ট করবে। এরর হ্যান্ডল ভালো হচ্ছে, ইউজার এরর হলো। ওটা কার কোনো কাজে লাগে? এটাই তো বেশি কাজ। থ্রোজ এই কাজেই জাভার টপিক, অ্যান্ড্রয়েডে কিছু আসে না। জায়গায় জায়গায় আমরা এই প্যাকেজ গুলো এটা বেশি ভালো না। তো হ্যাঁ মানে ভালো কোনোটাকে বেস্ট বলা যায় না, কিন্তু কোনো কিছুকে বেস্ট বলা যায় না। আমি আলাদা আলাদা করে চিন্তা করে করার থেকে অটোমেটিক সে নিজে বুঝে নেবে যে এখানে এখানে হতে পারে আপনার। হ্যাঁ আপনি যদি মনে করেন এটা ভালো তাহলে ওকে এটা তো কিন্তু আমি কখনো এটাকে বেস্ট করে দিতে, এটা হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে, কারণ অন্য একটা ওয়ে তৈরি হয়েছে নিশ্চয়ই অন্য কোনো সিচুয়েশনে ওটা ভালো, অবশ্যই এটা ভালো। ডিপেন্ড করে সিচুয়েশন না। হ্যাঁ সিচুয়েশনের উপর ওরাকে মাথা রাখতে হবে যে ইউজার এই টাইপ এটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি নিজে ইউজার হইয়া ডেভেলপ এবং সবচেয়ে ট্যালেন্টেড ইউজার হবে, মানে ওই হেডিং টাইপ না, মানে পাগলা কি যায় বুঝতে হবে যে ইউজার কি কি সিচুয়েশন, মানে ইউজারের এক্সাইটেড অনেক রকম সিচুয়েশন হতে পারে। এই যে যেমন বললাম যে নেট দিয়ে আমি গান শুনতেছি, মাঝখানে নেট ডিসকানেক্ট হতে পারে, এটাকে আমার হ্যান্ডেল করা আমার দায়িত্ব। আবার নেট আসলে এটাকে আবার কানেক্ট করার জন্য যদি কোড করেন কানেক্ট করবে, কিন্তু যদি না করেন ইউজার নিজে করুক, আবার সমস্যা নেই, কিন্তু এক্সেপশন দিয়ে যাতে বন্ধ না হয় মাঝখানে যখন ডিসকানেক্ট হবে। বলে চার্জ চলে গেলে হ্যাঁ চার্জ চলে গেলে বন্ধ হয়ে যাবে সেরকম, এইগুলো হ্যান্ডেল করেন। এটা অবশ্য দরকার হবে, কারণ সেট বন্ধ হয়ে গেলে তো এক্সেপশন দেখাই শুরু আচ্ছা ভাই আমাদের প্রজেক্ট নেই গ্রুপে প্রজেক্ট নেওয়ার মতো অবস্থায় আসছেন কিনা এখন? আর কয়টা দিন বাকি আছে? আর আপনারা কি কি কমপ্লিট করেন? ডেটাবেস তো কমপ্লিট, ডেটাবেস পারলে মোটামুটি তো প্রজেক্ট একটা থেকে এমনি তো করতে পারে, নিজেদের মতো করে। মানে ডেটাবেস ইউজ করে তো অনেক ভালো ভালো প্রজেক্ট করা কাজ যায়। না হলে প্রজেক্ট না হলে কোনো কাজই শিখা হবে না, তার থেকে করলাম। ভাই অ্যান্ড্রয়েডের জন্য এরকম প্রজেক্ট আছে কোন সাইডে
সাইট লাগবে না, নিজে কিছু আইডিয়া দেন না, আপনারা সবাই মিলে কিছু আইডিয়া দেন, আমরা কাজে লাগাই। মানে ডেটাবেস রিলেটেড কিছু করে, ধরেন একটা ছোটখাটো ম্যানেজমেন্ট সিস্টেম, একদম ছোট। গ্রুপ করলে দেখা যায় একজনের উপর না না কোডিংটা আমাদের প্রেশার চলে আসে, গ্রুপ করে দিতে হবে। কেন? মানে দেখা যায় ওই কোডিংটা একজন করে, বা ওই যে অ্যানালাইসিস পার্টটা যেটাকে কিভাবে হ্যান্ডেল করবো, ওই ব্যাপারগুলো ডেটাবেসের স্ট্রাকচার কিভাবে থাকবে, এই ব্যাপারগুলো হয়তো একজন চিন্তা করে বা দুজন চিন্তা করে। যদি পার্টনার থাকে দেখা যায় করেন, যেটা মানে আপনাদের জন্য যদি ভালো মনে করেন করেন, সমস্যা নেই, আমার কথা নাই। তো আমি প্রেফার করি ইন্ডিভিজুয়ালি করলে পুরো চিন্তাটা নিজের মাথায় আসে, ঠিক আছে? অ্যানালাইসিসটা আপনার করতে হবে, কোডিংটা আপনার করতে হবে, ডিজাইনটা আপনার করতে হবে, তখন সবগুলো পার্ট আপনার নলেজ চলে আসে। কি করবো স্যার বলেন? আমার বলে দেবো না কেন, আমার একজনের মাথা থেকে কয়টা প্রজেক্ট আসবে বলেন? আপনারা সবাই মিলে চিন্তা করেন, দেখবেন অনেক অনেক প্রজেক্ট আসতেছে। আইসিটি ডিভিশন থেকে যে অ্যাপসটা ইয়ে করতেছি বাংলাদেশ গভর্নমেন্ট, ওদের ওখান থেকে আমরা আইডেন্টি করতে পারি। তো একটা ট্রেনিং এর কত অ্যাপসের বই দিয়ে পিডিএফ করে ওদের সাইডে দিয়ে দিচ্ছি, তাই? ওখান থেকে নিতে পারি। হ্যাঁ না, আইসিটি ডিভিশন থেকে বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রজেক্ট করবো ওদের এটা বানানো আর কঠিন হবে, অলমোস্ট আরে সহজ আছে, ওখানে একদম আলফা প্রজেক্টও থাকে, যে কিছুই না, একটা দুইটা অ্যাক্টিভিটির মধ্যে ঘুরতেছে, ওইটাও একটা অ্যাপস। আমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাপস যেটা করতেছে ওইটাতে মানে আমি হেলথের কয়েকটাতে দেখলাম বলছে শুধু ভিডিও দেখাবে, কিছু কিছু টেক্সট থাকবে, মানে রোগেরগুলো না এরকম অনেকগুলো দেখছি। আর ডাটা আমাদের ওদের কাছে থাকবে। কিছু কালেক্ট করে আপনি এন্ট্রি দেন, সব তো এন্ট্রি দিয়ে আপনার একদম কমপ্লিট প্রজেক্ট থাকতে হবে না, কিছু আপনি নিজে থেকে বানায় কিছু দিয়ে দেন না। ভাইয়া আরেকটা জানিস উইন্ডোজ ফোনে যেটা ইয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পটানো ওইটা অ্যান্ড্রয়েডে কিভাবে ইয়ে করবে? কাজ কি এটার বলেন? ওইটা আমি ইউজ করিনি তো, ওই জন্য ফিচারটা জানতে চাচ্ছি। আমি ফোনে কিছু দিয়ে রাখলাম, আমার নোটিফিকেশন করবে, হয়তো আমি এখানে আসছি ক্লাসে আসলে আমার কি করা উচিত, মানে একটা আমার বলে রাখছে ওটা ভয়েসের মাধ্যমে আমাকে জানাবে, সেটা আমি কিভাবে ভয়েস রেকর্ড করবো? না, ভয়েস রেকর্ড করতে হয় না, আমাদের টেক্সট টু স্পিচ একটা অপশন আছে অ্যান্ড্রয়েডে, ঠিক আছে? টেক্সট টু স্পিচ দিয়ে আমরা ডিরেক্টলি জাস্ট তার কাছে টেক্সটটা দিয়ে দেবো, সে পড়ে শোনাবে, তবে ইংলিশ। হ্যাঁ, বিল্ট ইন আছে, গুগলের এপিআই আর কি, এগুলো বলা লাগবে না আপনার, শুধু টেক্সটটা দিয়ে দেবেন। আপনি যদি বলে দেন তাহলে তো রেকর্ড প্লে করা কোনো ব্যাপারই না, কিন্তু এর চেয়ে অনেক স্মার্ট ফিচার হচ্ছে আপনি জাস্ট লিখে দিবেন, সে আপনার পড়ে শোনাবে, ঠিক আছে? টেক্সট যদি রেকর্ড করে দেন তাহলে তো অডিও ফাইল আমি রেকর্ড করে রেখে দিলাম। কিসের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওই যে গুগল এপিআই বলতে ওই যে ম্যাপ এপিআই নিয়ে কাজ করতে হবে। অবশ্যই দেখাবে, ম্যাপ এপিআই নিয়ে তো আমরা কাজ করবো, গুগল ম্যাপ, এটা তো একদম শেষ দিকে গিয়ে পাবেন। লাস্ট ইয়ারে এই বছর না গত ইয়ারে আমি যে একটা সেশন ছিল ওখানে শোনা করতে আমার ওই আইডিটা ভালো লাগছে। আচ্ছা, এটা মানে আমরা গুগল এপিআই দেখাবো, কিন্তু এটা দেখা যায় শেষ দিকের ধরেন 2-3টা ক্লাসের দিকে দেখানো হয়, শেষ 2-3টা ক্লাসের মধ্যে এটা শুনতেছি ওটা নাকি উইন্ডোজ মানে ইয়াকের জন্য অ্যান্ড্রয়েডের জন্য নাকি আসতেছে উইন্ডোজ ফোনের ফিচারটা আসতেছে। আসতেই পারে, এটা ক্রিটিক্যাল কিছু না তো। আচ্ছা স্যার, এখন কি কি আরো বাড়তি ফিচার দিচ্ছে ওটা হচ্ছে দেখার বিষয়, যেমন টেক্সট টু স্পিচ কোনো ব্যাপারই না, ঠিক আছে? আমাদের এই যে নর্মাল ইয়েগুলোতে চিন্তা করেন, হ্যাঁ মোবাইলও আছে, স্পিচ টু টেক্সটও আছে, আমি বলবো সে এটাকে টেক্সটে কনভার্ট করে ফেলছে। হ্যাঁ, মানে এনকোডিং ডিকোডিং এত বড় কিছু না, এটা গুগলের ডিরেক্টলি এপিআই দিয়ে রাখছে, আপনি শুধুমাত্র তার ইনস্ট্রাকশন অনুযায়ী কয়েকটা কোড লিখবেন। আচ্ছা স্যার, এই যে প্রজেক্ট করাটা ঠিক আছে, এখন আমাদের যে ক্লাসগুলো করাচ্ছি ডিকশনারি বলবে কোডিং স্পিচ প্রোনাউন্স, আপনি এখানে যা লিখবেন তাই কিন্তু করে শোনাবেন। তাহলে আমি যা কিছু দিয়ে শুধু এই লাইনটা লিখতে হবে। আচ্ছা, আপনি হাবিজাবি কিছু একটা লেখেন, মানে উচ্চারণ করা যায় না এমন কিছু একটা, ডিকশনারিতে নাই কিন্তু এই ওয়ার্ড, কিন্তু এটাও সে পড়ে শোনাবে। মানে এই উচ্চারণ করার জন্য কোডিং করতে কিচ্ছু না, 1 লাইন 2 লাইন এমনই, গুগল এটা করছে। গুগল আমাদেরকে বলছে যে তুমি শুধু এই কোডটা লেখো, এটা কেমনে কাজ করবে ডাউনলোড, ঠিক আছে? মানে ওই চিন্তা আমাদের না। গুগল এপিআই গুলো তো এরকম, আমরা গুগল ম্যাপ নিয়ে যখন কাজ করি, ম্যাপে আপনি জাস্ট বলতেছেন আমার বাসা কোথায় দেখাও, আপনি কাজ করছেন, বাসার লোকেশন আপনি নিয়ে গেছেন, কিভাবে নিয়ে গেছেন গুগল থেকে, ও স্যাটেলাইট ক্যামেরা কিভাবে ঘোরাবে এটা তা এটা
ম্যাপ নিয়ে কাজ করবে, অ্যানিমেট ক্যামেরা। অ্যানিমেট ক্যামেরায় আমি জাস্ট ল্যাটিটিউড লংজিটিউড বলে দিচ্ছি যে পৃথিবীর যেখানেই থাকো না কেন, মানে ওই মুহূর্তে ধর ম্যাপের আমেরিকাটা লোকেট করে আছে, এবার আমি বললাম ল্যাটিটিউড লংজিটিউড হচ্ছে 23 আর 19 বাংলাদেশের একটা লোক বলে দিলাম। ঠিক আছে, সে যেখানেই থাকুক পুরো গ্লোব মানে মুভ করে বাংলাদেশে ওই জায়গায় চলে আসে। এটা কিভাবে আসছে এটা কিন্তু আমার জানার দরকার নেই, ও বলছে এই মেথডটাকে কল করে আমি এনে দেবো। মানে আমি এখানে কোডিং করবো যেটা টেক্সট টু স্পিচ, আপনি বলছেন এটা গুগল করবে, গুগল কিভাবে করবে? এটা তো আমি তো কোডিং করছি। এখানে আমাদের লাইব্রেরি গুলোকে আপনি দেখছেন কখনো? মানে এখানে যে বিল্ট ইন সাথে যেগুলো থাকে, প্রজেক্ট, এই দেখেন এক্সটার্নাল লাইব্রেরি গুলো দেখেন একটু, এগুলি আপনার এই প্রজেক্টের সাথে কিন্তু ওরা ঢোকাই দিছে। ঠিক আছে, অ্যান্ড্রয়েডে ঢুকেন, হচ্ছে এগুলো বিল্ট ইন ফাংশন, বিল্ট ইন ফাংশন মেথড কিভাবে কাজ করবে, কোনটা কি সাউন্ড তৈরি করবে, সবকিছু তারা তৈরি করবে। তৈরি করে রাখছে, এটা মানে অ্যান্ড্রয়েডের মধ্যেই দেওয়া। অ্যান্ড্রয়েডের মধ্যেই দেওয়া। আমি ভাবছি আপনি গুগল করবে তার মানে আপনার পুরো টেক্সট কালেক্ট। না না, মানে এই লাইব্রেরির মধ্যে করা আছে, আমি জানি জাস্ট কল করে দাও। কল করে দেওয়া একটু জাস্ট কল করে দিতে হয়, কিন্তু এই জায়গায় আপনাকে কিছু এপিআই প্রথমে জেনারেট করতে হয়। যেমন আপনি এই অ্যাপসের জন্য গুগল এপিআই চাচ্ছেন, গুগলের সাইটে গিয়ে প্রথমে অ্যাপসের প্যাকেজ নাম দিতে হয়, দিলে আপনার জন্য একটা SHA-1 কোড জেনারেট হয়, SHA-1 বলে আর কি, এনক্রিপশনের জন্য, যে শুধুমাত্র এই এপিআইটা আপনি ইউজ করার যোগ্য। ওই এপিআই কোডগুলোকে কিভাবে ইউজ করতে হয়, কোথায় রাখতে হয়, সবকিছু এখানে দেখাবো। গুগল বলতেছে নেট কানেকশন, গুগলই করে, মানে এই কাজগুলো তো এটা বানাইছে তো গুগল, অ্যান্ড্রয়েড গুগলের না। এই বিষয়টা হ্যাঁ, তো এটা গুগল এই মেথড গুলো পর্যন্ত গুগলই নিজে তৈরি করে দিয়েছে। ওরা অনেক